এবার আমরা সামান্য একটু একটু অ্যাডভান্স ধাপে যাব, সামান্য, খুবই সামান্য। সেটা হচ্ছে এইবারে এই ভিডিওটাতে আমরা দেখব যে প্রপার্টিজ কি জিনিস, লিস্ট কি জিনিস, স্ট্যাটিক হোয়াট ইজ দিস, ট্রাই ক্যাচ ব্লক কিভাবে ইউজ করতে হয় এবং পার্শিয়াল ক্লাস সম্বন্ধে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমাদের যে মূল নেম স্পেস, সেই নেম স্পেসের মধ্যে আমরা প্রপার্টিজ এক্সাম্পল দেখানোর জন্য একটা মডেল ক্লাস এক্সাম্পল ক্লাস ডিক্লেয়ার করেছি। সেম ভাবে লিস্ট, স্ট্যাটিক, ট্র্যাকার, ব্লক, পার্শিয়াল ক্লাস সবার জন্য একটা একটা করে ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে এবং এইখানে আমাদের স্ট্যাটিক ভয়েড মেইন এর ভিতরে আমাদের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা ওই ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমপ্লিমেন্টগুলো করা হয়েছে। স্ট্যাটিক ভয়েড, তো আমরা ফার্স্টে প্রপার্টি এক্সাম্পল দিয়ে শুরু করি। প্রপার্টিজটা যে কারণে ব্যবহার করা হয়, সাপোজ আপনি একটা পাবলিক স্ট্রিং ডিক্লেয়ার করলেন। এখন সাপোজ আপনি যদি আপনার ক্লাসের ভিতরে একটা ভ্যারিয়েবল এটা যদি বাইরে ইউজ করতে চান, অর্থাৎ অবজেক্টটা মেইন মেথডে ডিক্লেয়ার করে তারপর সেই মেইন মেথডের সেই অবজেক্ট থেকে আপনি ওই ক্লাসে একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই সেই ভ্যারিয়েবলকে পাবলিক করে দিতে হবে, নাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, 1 নম্বর। অর্থাৎ আপনি যদি সাপোজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চান এরকম যে স্ট্রিং নেম, ঠিক আছে, এটাকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ হচ্ছে যে এখানে বাই ডিফল্ট এটা প্রাইভেট, এটা অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট, তো আপনাকে সেটা পাবলিক করে দিতে হবে, পাবলিক। এখন পাবলিক করলে যে সমস্যাটা হবে, এটা যদি নেম না হয়ে সাপোজ ভেহিকল হাইট নামে কোনো প্রপার্টি হতো, সাপোজ আপনি একটা গ্যারেজের মনিটরিং সিস্টেম ব্যবহার ডিজাইন করছেন, মনিটরিং সফটওয়্যার তৈরি করছেন, গ্যারেজের মধ্যে গ্যারেজের নিয়ম হচ্ছে যে আপনি অবশ্যই 7 ফুটের অথবা 6 ফুটের উপরে লম্বা কোনো ট্রাক গ্যারেজে ঢুকতে পারবেন। এখন সাপোজ আপনি যদি এখন ব্যাপারটাকে এরকম স্ট্রিং, সাপোজ এটা ইন্টিজার, এখন আপনি যদি এরকম কোনো ফিল্ড ডিক্লেয়ার করেন পাবলিক ইন্টিজার ভেহিকল হাইট, তাহলে 6 ফুটের উপরে কোনো ভেহিকল ঢুকতে পারবে না, কিন্তু আপনি চাইলে এখানে 7 ফুট অ্যাসাইন করে দিতে পারবেন। 7 ফুট অ্যাসাইন করে দিলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে প্রোগ্রামে কোনো ইরর দেখাবে না, কিন্তু প্রোগ্রামটা যখন রান হবে তখন ইরর দেখাবে, কারণ হচ্ছে যে 7 ফুটের উপরে যখন ঢুকতে পারবে না তখন একটা সিগন্যাল পাঠাবে যে ঢুকতে পারছে না, কিন্তু আবার মূল প্রোগ্রামের মধ্যে অ্যাসাইন করে দেওয়া এরকম কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। তো আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমরা যখন একটা একটা ভ্যারিয়েবল একটা ফিল্ডের মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করব, তখন আমাদের অবশ্যই চেক করে দেখতে হবে যে ভ্যালুটা আদৌ ভ্যালিড কিনা, অথবা যখন কোন একটা ভ্যালু রিট্রিভ করব তখন আমার চেক করে দেখতে হবে যে আদৌ কোনো ভ্যারিফাইড ইউজার সেই ভ্যালুটা পাচ্ছে কিনা, সেই ভ্যালুটা নিতে পারছে কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাসাইন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় যে সি শার্পে, আপনি নর্মাল অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কাজটা করা হয়, আপনি একটা প্রাইভেট ভ্যালু ডিক্লেয়ার করা হয়, সাপোজ প্রাইভেট ভ্যালু নেই, এরপরে একটা এরপরে একটা মেথড ডিক্লেয়ার করা হয়, সাপোজ স্ট্রিং, সেটা একটা পাবলিক স্ট্রিং হবে, পাবলিক স্ট্রিং নেম, ঠিক আছে। এবং সেইখানে যে কাজটা করা হয়, আপনি নেম ভ্যালুটাকে রিটার্ন করবেন। আর যদি সাপোজ আপনার ভ্যালুটাকে সেট করতে চান তাহলে পাবলিক ভয়েড সেট নেম, এবং সেখানে আপনার যে নামটা আপনি সেট করতে চান সেই নেমটা পাঠানো হয় স্ট্রিং সেট, এবং তারপরে আপনি ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারবেন। তো এখন খুব ক্লোজলি একটা জিনিস খেয়াল করুন, এখন খুব ক্লোজলি একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই যে নেম এই ফিল্ডটা কিন্তু আমাদের প্রাইভেট, রাইট, কিন্তু এই ফিল্ডগুলো পাবলিক। এখন আমি যদি একটা আকাম করি, আকামটা হচ্ছে যে মেইন মেথডের মধ্যে গ্যারেজ নামের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করেই দেখা অ্যাকচুয়ালি, তাহলে বুঝতে সুবিধা হবে। গ্যারেজ ভি ফোর নিউ গ্যারেজ
নাইস। এখন যদি আমি OB4 দিয়ে আমি নেম ফিল্ডটা অ্যাক্সেস করতে চাই, দেখুন নেম নামে কিন্তু কোনো ফিল্ড নাই। কি নামে ফিল্ড আছে? নেম নামে একটা ফিল্ড আছে, একটা মেথড আছে। এই নেম মেথডের কাজ হচ্ছে যে আমার নেমটাকে রিটার্ন করবে, এবং সেট নামে একটা মেথড আছে। এই সেট মেথডের কাজটা হচ্ছে যে আমাকে একটা নাম অ্যাসাইন করে দিবে। তো ব্যাপারটা তাহলে কি হচ্ছে, যে একটা ক্লাসের ভিতরে যে কোনো প্রপার্টি প্রাইভেট ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু আমি যখন ক্লাস থেকে বের হয়ে যাই তখন আমি ক্লাসের বাইরে থেকে ওই প্রাইভেট প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। তো এটাই হচ্ছে নিয়ম। এখন এই নিয়মের আন্ডারে অন্যান্য যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ফিল্ডের সিকিউরিটি নির্ধারণ করার জন্য, সাপোজ এই আমি এখন কোনো নাম অ্যাসাইন করি নাই, তো আমি এখন যদি এখানে রিটার্ন নেম ডাইরেক্ট পাঠাই দিই তাহলে আমার একটা ইরর দেখা দিবে। সেক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি ইফ সাপোজ নেম ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে হয়তো আমি একটা মেসেজ প্রিন্ট করবো, সামথিং মেসেজ। আর যদি সেরকম কিছু না হয়, সেক্ষেত্রে আমি যদি নাল না হয় তাহলে নেমটা রিটার্ন করবো। এরকম কিছু আমাদেরকে শো করে দেখাতে হবে, রিটার্ন নাথিং। ঠিক আছে, রিটার্ন নাথিং। তো যাই হোক, এইভাবে আমাদের কাজগুলো করতে হয় আর কি। তো সি শার্পের মধ্যে আলাদাভাবে এরকম মেথড ডিক্লেয়ার করে নাম সেট করা এবং নাম গেট করার কোনো ঝামেলা নেই। সেখানে প্রপার্টিজ নামে নতুন একটা ফিচার আসছে। এই প্রপার্টিজটা দেখতে অনেকটা এরকম যে পাবলিক স্ট্রিং ভেহিকল নেম, এবং সেখানে গেট নাম এবং সেট নামে দুটো ফিল্ড থাকে। ওই ফিল্ডগুলো কাজ হয় আমার ওই যে এটার নাম যে আমাদের প্রাইভেট যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা রিটার্ন করা, এবং ওই প্রাইভেট ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার কাজটা। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন ভ্যালু প্রাইভেট নামটা ডিক্লেয়ার করছিলাম তখন কিভাবে ডিক্লেয়ার করছিলাম, যে একটা আন্ডারস্কোর ছোট হাতের দিয়ে ভেহিকল নেম, আর পাবলিক স্ট্রিং প্রপার্টি যেটা ছিল সেটা বড় হাতের করেছি। এটাই কনভেনশন, ঠিক এভাবেই করতে হয়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে এখানে ভেহিকল নাম ডিফাইন করা আছে, আর ভেহিকল হাইট যখন ডিফাইন করা হচ্ছে তখন দেখেন কিভাবে করছি। ভেহিকল হাইট রিটার্ন করবে, সমস্যা নেই। ভেহিকল হাইট এই প্রপার্টিকে যদি কল করা হয় তাহলে প্রিন্ট করা হয়, তাহলে সে ডাইরেক্ট ভেহিকল হাইটটাই প্রিন্ট করে দিবে। কিন্তু যখন সেট করব তখন আমার চেক করে দেখতে হবে যে ভ্যালুটা চেক করতে চাচ্ছি সেটা কি 6 চাইতে বেশি কিনা। 6 চাইতে বেশি হলে ভেহিকল ইজ ওভার 6 ফিট, এন্ট্রি দ্য গ্যারেজ ইজ নট পসিবল, এই লাইনটা প্রিন্ট করে দিবে। আর যদি 6 ফিটের কম হয় অথবা 1 হয় তাহলে বলবে ভেহিকল এন্ট্রি সাকসেসফুল। তো আমরা তাহলে প্রিন্ট করে দেখি আমাদের এই মেথডটা। অনেক কথা বলা হয়ে যাচ্ছে। দেখছেন ভেহিকল এন্ট্রি সাকসেসফুল প্রথমটার জন্য, কারণ হচ্ছে যে প্রথম ভেহিকলের নাম ছিল এলিয়েন এবং ভেহিকল ছিল 3, সেটা সাকসেসফুল। এবং সেকেন্ডটার নাম ছিল ট্রাক এবং সেটা উচ্চতা 10 ফিট, তো নট সাকসেসফুল। এই প্রপার্টিসটা আমরা যখন প্রফেশনালি অ্যাপ ডেভেলপ করব, লেটস নট সে প্রফেশনালি, আমরা যখন সিরিয়াসলি অ্যাপ ডেভেলপ করব তখন আমাদেরকে এই প্রপার্টি নিয়ে অনেক নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি আপনারা তখন দেখবেন যে প্রপার্টি কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে লিস্ট। লিস্ট সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। এখানে বলতে গেলে জেনেরিক শব্দটা ইউজ করতে হবে, কিন্তু আমি এখন এত অ্যাডভান্স লেভেলের কোনো কিছু বলবো না। শুধু জেনে রাখি যে আমরা যদি নর্মাল সিম্পল একটা অ্যারে ডিফাইন করতে চাই তাহলে সি শার্পে আমরা লিস্ট ইউজ করতে পারি, এবং এই লিস্ট অ্যারে চাইতে অনেক বেশি এক্সপ্যান্ডেবল। এখানে আপনি কতটা এলিমেন্ট ঢুকাবেন এটা আগে থেকে ডিফাইন করে দিতে হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যে কোনো টাইপের লিস্ট ডিক্লেয়ার করতে পারেন। ইভেনচুয়ালি আপনি খেয়াল করুন এখানে যে সেকশন, এখানে আমি ইন্টিজার স্ট্রিং দিতে পারতাম ডেটা টাইপ, এখানে সেকশন ডেটা টাইপ দিয়েছি। কারণ হচ্ছে যে সেকশন নামে একটা ক্লাস আমি অলরেডি ডিফাইন করে নিয়েছিলাম, যে লিস্ট এক্সাম্পলে গিয়ে দেখতে পাবো যে অ্যাডভাইজার এবং সেকশন নামে দুটো ক্লাস ডিফাইন করেছি। এই সেকশন ক্লাসের যে একটা লিস্ট টাইপ আমি এখানে ডিক্লেয়ার করছি সেকশন এবং নিউ লিস্ট সেকশন। এবং সেকশন ক্লাসে যদি যাই এখানে আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পাবেন, সেটা হচ্ছে যে সেকশন ক্লাসের মধ্যে আমরা স্ট্রিং আছে, ইন্টিজার আছে, স্ট্রিং প্রপার্টি, ইন্টিজার প্রপার্টি, আবার স্ট্রিং প্রপার্টি নিকনেম, এবং পাবলিক অ্যাডভাইজার, অ্যাডভাইজার নামে নতুন একটা ডেটা টাইপ এবং সেটার একটা প্রপার্টি ডিক্লেয়ার করা হয়েছে। এখন এই অ্যাডভাইজার প্রপার্টি কোথেকে আসলো, এটা যদি খেয়াল করি তাহলে রাইট ক্লিক করি, গো টু ডেফিনেশনে যাই, অ্যান্ড ওয়ালা, ঠিক সেকশন ক্লাসের উপরে অ্যাডভাইজার নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। সুতরাং একটা ক্লাসের আমি
আমি যদি এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেই ক্লাসের একটা অবজেক্ট বা প্রপার্টি আমি অন্য একটা ক্লাসে ডিক্লেয়ার করতে পারবো। সো ইট ইজ পসিবল। এবং অ্যাডভাইজার ক্লাসের মধ্যে আবার দুটো নেম আর রুম। ওকে। তো সেকশন আমাদের লিস্টটা কিভাবে ইউজ করছি আপনারা দেখুন। ফার্স্ট আমরা সেকশনস ক্লাসটা ডিফাইন করেছি, তারপর আমরা যে কাজটা করেছি যে অ্যাডভাইজার এডি1 নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি এবং এখানে নাম দিচ্ছি সোসার রুম 74701 এবং সেকশন সি, এবং সেটার অ্যাডভাইজার হচ্ছে এডি1, অ্যাডভাইজার নামে যে ফিল্ডটা থাকবে, সেকশন নেম সি, নাম্বার অফ স্টুডেন্ট 50, নিক নেম ইউনিক সি। এবং তাহলে আমাদের সেক্সি ক্লাসটা ডিফাইন করা হয়ে গেলে এরপর আমরা সেক বি ডিফাইন করলাম ঠিক একইভাবে, সৈকত স্যার 701। ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমরা যখন অ্যাড করব তখন সেকশনস ডট অ্যাড সেক সি, অ্যাগেন সেকশন ডট অ্যাড সেক বি। তাহলে আমরা যে কাজটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে একটার পর একটা সেকশন টাইপের অবজেক্ট, সেকশন সেকশন টাইপের অবজেক্ট, ওকে, সেকশন টাইপের অবজেক্ট সেক বি সেক সি, সেগুলো সেকশনস নামের যে লিস্ট আছে সেখানে এন্ট্রি হয়ে যাচ্ছে। আমি যদি এবার একই সাথে আপনাকে দুটো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেকশনস, আমি যখন সেকশনস এর পরে একটা ডট দেই তখন আপনি দেখবেন যে অনেকগুলো মেথড চলে আসছে। এই অনেকগুলো মেথড, এই সবগুলো এই মেথডগুলোকে বলা হয় আপনার এক্সটেনশন মেথড। এটা আমরা পরে আলোচনা করার কথা ছিল কিন্তু এখনই করে ফেলছি। এক্সটেনশন মেথডগুলো আপনি ইউজ করতে পারেন যে কোনো ধরনের অবজেক্টের সাথে, অর্থাৎ যেমন লিস্ট টাইপের অবজেক্টের জন্য এই ধরনের এক্সটেনশন মেথডগুলো ডিক্লেয়ার করে দেওয়া আছে। আপনি যদি আবার সাপোজ নরমাল একটা ইন্টিজার ফিল্ড নিয়ে কাজ করেন, সাপোজ a2 ডট নেম নিয়ে কাজ করেন, তাহলে নেমের জন্য আমার অনেকগুলো ধরনের এক্সটেনশন মেথড আছে। আবার যদি একদম র অবজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে সেই অবজেক্টের জন্য আমার বেশ কয়েকটা এক্সটেনশন মেথড আছে, যেমন ইকুয়ালস, গেট, হ্যাশ, গেট, টাইপ, টু স্ট্রিং, এগুলো। তো এইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলে জানতে পারবেন, খুব ভালো হবে। যাই হোক, সেকশন নামে দুইটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। এখন আমরা যদি, এবং আরো একটা ফিচার এখনই দেখে নিচ্ছি, সেটা হচ্ছে ডিবাগিং। আপনি যদি খেয়াল করুন যে আপনার যে এডিটরের ঠিক বাম পাশে ঠিক এই এই যে রোটা আছে, এই রোটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে কতগুলো লাল দাগ পড়ছে, রাইট? তো লাল দাগ পড়া মানে হলো গিয়ে এগুলো ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট পড়লে যে ব্যাপারটা ঘটে, আপনি যদি রাইট ক্লিক করেন, সরি, এই প্রোগ্রামটা যদি স্টার্ট করেন তাহলে প্রোগ্রামটা চালু হয়ে ঠিক এই পয়েন্টে এসে স্থবির হয়ে থাকে। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা এখনো কনসোলে কিছু প্রিন্ট করার চান্স পায়নি। এখন সেকশনস নামে যে আমাদের লিস্টটা ছিল, সেই লিস্টের মধ্যে তো অলরেডি আমাদের দুটো অবজেক্ট অ্যাড হয়ে গেছে, তাই না? আমরা যখন যদি এখন খুব সাবধানের সহিত সেকশনস নামের এই লিস্ট অবজেক্টের উপর আমাদের মাউস কার্সরটা রাখি তাহলে আপনি দেখতে পাবেন সেকশনস ইকুয়াল কাউন্ট টু, অর্থাৎ সেকশনস লিস্টের ভিতরে দুটো অবজেক্ট হয়েছে। এবং আমরা যদি এখানে ক্লিক করি অথবা মাউস কার্সর নিই দেখবো যে এটার জিরো পজিশনে, জিরো ইন্ডেক্সে রয়েছে আমাদের একটা অবজেক্ট এবং ওয়ান ইন্ডেক্সে রয়েছে আরেকটা অবজেক্ট। এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে অ্যাডভাইজার নামে একটা অবজেক্ট রয়েছে, সেখানে যদি আবার ক্লিক করে দেখবো অ্যাডভাইজার নাম দেওয়া আছে সুন্দরভাবে। এরপর নিক নেম, নাম্বার অফ স্টুডেন্ট, সেকশন নেম, এগুলো খুব সুন্দরভাবে ডিফাইন করা আছে। আবার যদি যাই ওয়ান অবজেক্টে তাহলে দেখবো অ্যাডভাইজার, নিক নেম, বিবর্ণ, নাম্বার অফ স্টুডেন্ট 40, সেকশন নেম বি, এগুলো দেওয়া আছে। এবং আমরা যদি এখন প্রোগ্রামটা ধুম করে রান করতে চাই তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই কোনো রকম প্রবলেম ছাড়া প্রোগ্রামটা রান করবে। কিন্তু যদি আমরা চাই যে ঠিক এক্স্যাক্টলি পরের স্টেপে কি ঘটবে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটন আছে, স্টেপ ইনটু, স্টেপ ওভার অ্যান্ড স্টেপ আউট। আপনি স্টেপ ওভার যে বাটন, সেই বাটনটা যদি ক্লিক করেন দেখবেন যে ঠিক পরবর্তী ভেতরে ঢুকছে। এখন প্রোগ্রামটা একেবারে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে। সেকশনস নামে এই জায়গায় এসে এখন প্রোগ্রামটা থেমে আছে, এরপরে ইনে চলে গেছে, এরপরে ভার আইটেমে চলে গেছে। এরপর যদি আবার ক্লিক করেন তাহলে এই ফর ইচ লুপের মধ্যে ঢুকছে, আবার ক্লিক করে একটা লাইন প্রিন্ট করবে। যাই হোক, এভাবে এই ব্যাপারটা ঘটে আর কি। তো আমরা আর কিছু না করি, আমরা জাস্ট যে কাজটা করবো এখন যদি ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে যে ইউনিক সি হ্যাজ 50, নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড বিবর্ণ হ্যাজ 40। ঠিক আছে। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট ফিচার খেয়াল করুন যে ভার। এই ভার কি জিনিস? ভার হচ্ছে সি শার্পের একটা ডাইনামিক ফিচার। আমরা যে কোনো ধরনের ভ্যারিয়েবল ভার হিসেবে ডিক্লেয়ার করতে পারি এবং অবশ্যই অবশ্যই সেটা কখনো কোনো ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করতে পারবো না, সেটা অবশ্যই যে কোনো ধরনের একটা মেথডের আন্ডারে ডিক্লেয়ার করতে হবে।
যে কোনো ধরনের মেথডের আন্ডারে আমরা var ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি, এবং প্রোগ্রামটা যখন রান হবে তখন আমার এই অ্যাপ্লিকেশন ডিফাইন করবে এই var টাইপের যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবলটার টাইপ আসলে কি, এটা কি স্ট্রিং, এটা কি ইন্টিজার, এটা কি অ্যাডভাইজার, নাকি এটা কি সেকশন। যেমন আমি যদি চাই এখন যে কাজটা করতে পারি, অ্যাডভাইজারের জায়গায় এখানে আমি var ডিক্লেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই, আমার প্রোগ্রাম কিন্তু সুন্দরভাবে চলবে। দেখুন, কারণ হচ্ছে যে আমরা এই ভারটা ডিক্লেয়ার করেছি একেবারে মেইন মেথডের ভিতরে অথবা যে কোনো ধরনের মেথডের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। ক্লাসের ভিতরে আমরা যেসব মেথড ডিক্লেয়ার করি সেগুলোতে করলেও চলবে। প্রোগ্রামটা যখন রান হয় তখন সে দেখে যে এখানে নিউ অ্যাডভাইজার ক্লাসে কনস্ট্রাক্টরে কল করা হয়েছে। তো সেই যে কাজটা করে, এই ভার নামে যে ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করেছিলাম সেই ভ্যারিয়েবলটাকে ওই অ্যাডভাইজার টাইপের একটা ডেটা টাইপে রূপান্তর করে, এবং এই সেখানে অ্যাডভাইজার ক্লাসের একটা অবজেক্ট ইনিশিয়েট করে অ্যাসাইন করে দেয়। এনিওয়ে, এটাই ছিল আমাদের লিস্টের এক্সাম্পল। তো এবং এই ভারটাও আপনারা দেখবেন যে অনেক অনেক ইউজ হচ্ছে, এবং ফর ইচ লুপ আশা করি দেখে বোঝা যাচ্ছে যে ফর ইচ var আইটেম ইন সেকশন, অর্থাৎ সেকশনস নামের যে লিস্ট অবজেক্ট সেটার মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের জন্য এই লুপটা ঘুরো। তো প্রথম আইটেমের জন্য ঘুরে, প্রথম আইটেম শেষ হওয়ার পর দ্বিতীয় আইটেমের জন্য ঘুরে। এবং এখানে আরো একটা বিষয় লক্ষণীয় যে এই ফর ইচ লুপটা আমি শুধুমাত্র লিস্ট টাইপের অবজেক্টগুলোর মধ্যে ডিক্লেয়ার করতে পারবো। লিস্ট টাইপের অবজেক্ট, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেই অবজেক্টটা অবশ্যই লিস্ট হতে হবে। আপনারা যখন আরো কিছুদিন পরে দেখবেন যে অবজারভেবল কালেকশন নামে একটা জিনিস আছে, এক ধরনের আরেক স্পেশাল ধরনের লিস্ট আছে, তো সেগুলো আমরা ইনশাল্লাহ পরে দেখব। এইখানে আমাদের কাজ শেষ লিস্টের। এরপর আমরা মুভ করতে থাকি। এরপর আমরা মুভ করবো স্ট্যাটিকে যদি মুভ করি তাহলে আপনারা দেখবেন যে স্ট্যাটিক এক্সাম্পল দেওয়া হচ্ছে। একটা নর্মাল ক্লাস ডিক্লেয়ার করেছে এবং ওই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করা হয়েছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট স্ট্রিং 1 console.writeline 1। খুবই সিম্পল যে এই মেথডটার মধ্যে একটা প্যারামিটার পাস করবে, স্ট্রিং প্যারামিটার, সেটা প্রিন্ট করে দেবে। এখন ভালো করে খেয়াল করে দেখুন, যেখানে আমরা স্ট্যাটিক নামে একটা কিওয়ার্ড ইউজ করেছি, এবং এই মেথডটা কোনো রিটার্ন টাইপ নেই, কোনো কিছু রিটার্ন করবে না। তো স্ট্যাটিক কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে? স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করার মানে হচ্ছে যে প্রোগ্রামটা যখন রান হবে আমি যদি চাই যে কাজটা করতে পারি, অ্যাডভাইজার ক্লাসের অনেকগুলো মেথড ডিক্লেয়ার করতে পারি, অ্যাডভাইজার ক্লাসের অনেকগুলো অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, প্রতিটা অবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে মেথডগুলো কল করা হবে, রাইট? কিন্তু আমি যদি কোনো মেথডের নাম স্ট্যাটিক ডিক্লেয়ার করি তাহলে ওই স্ট্যাটিক মেথড কে ব্যবহার করার জন্য আমার স্ট্যাটিক প্রিন্ট ক্লাসে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা লাগবে না। আমাকে যে কাজটা করতে হবে, সিম্পলি এই ক্লাসটার নাম ধরেই আমি এই প্রিন্ট মেথডকে কল করতে পারবো। এক্সাম্পলটা খুবই চমৎকার, আপনারা দেখুন। এখানে যে কাজটা করা হয়েছে যে অ্যাডভাইজার ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং সেকশন ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে, এবং অ্যাডভাইজার এবং সেকশনের সাথে একটাই সম্পর্ক, অ্যাডভাইজার সেকশনে অ্যাসাইন হয়ে গেছে, কিন্তু সেটা এখানে কোনো মুখ্য বিষয় না, সেটা এখানে কোনো ব্যাপারই না। আপনারা দেখুন যে অ্যাডভাইজার ক্লাসের একটা অবজেক্ট, সেই অবজেক্টের নাম যেমন আমি প্রিন্ট করছি স্ট্যাটিক প্রিন্ট ডট প্রিন্ট মেথড দিয়ে, তেমনি হবে সম্পূর্ণ অন্য আলাদা একটা ক্লাস সেকশন সি, সেটারও একটা নিকনেম ছিল, সেটাকে আমরা প্রিন্ট করছি স্ট্যাটিক প্রিন্ট ডট প্রিন্ট মেথড দিয়ে। ইভেনচুয়ালি আপনারা খুব আর একটু ভালো করে খেয়াল করুন, আমরা যে প্রায় সময় প্রিন্ট করার জন্য একটা মেথড ইউজ করি, কনসোল ডট রাইট লাইন। কনসোল কিন্তু একটা ক্লাস, এবং সেই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড হচ্ছে রাইট লাইন। তো আমরা যখন কনসোল ডট রাইট লাইন কল করি, এবং সেটা আমাদের ডিফাইন করা আছে এই ইউজিং সিস্টেমের মধ্যে, এই সিস্টেম নামে যে নেমস্পেস আছে সেটা ডিফাইন করা আছে। তো আমরা যখন কল করি তখন যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি, যে কোনো জায়গা থেকে। এখন আমি যদি সমস্যাত্র আমি স্ট্যাটিক প্রিন্ট ডট প্রিন্ট নামের যে ক্লাসটা আছে, যে মেথডটা আছে, অর্থাৎ স্ট্যাটিক প্রিন্ট নামের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা যদি আমি ডট নেট ফ্রেমওয়ার্কে ঢুকে দিতে পারি সিস্টেম নামের নেম স্পেসের আন্ডারে, তাহলে মানুষজন স্ট্যাটিক প্রিন্ট ডট প্রিন্ট মেথডকে কল করে যে কোনো ধরনের অবজেক্ট প্রিন্ট, যে কোনো ধরনের ডেটা ফিল্ড হোয়াট এভার প্রিন্ট করতে পারবে, এটা কোনো সমস্যাই না। স্ট্যাটিক নিয়ে আর কথা না বলি, স্ট্যাটিকও আমাদের ইউজ করা লাগবে। আপনারা দেখবেন যে ডিফারেন্ট ক্লাস, পরবর্তীতে দেখবেন ডিফারেন্ট ধরনের ক্লাসের প্রতিটা ক্লাসে একই ধরনের মেথড ডিক্লেয়ার করা আছে। তো আমার বারবার কোডটা লেখা দরকার নেই, আমরা স্ট্যাটিক একটা মেথড লিখলে আমাদের ওই মেথডকে কল করে আমরা আমাদের বাকি সব কাজ করে ফেলতে পারবো।
স্ট্যাটিক মেথডের পরে আমরা প্রায় শেষের দিকে ট্রাই ক্যাচ ব্লক। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে চেক করে দেখা হয় যে আমরা যে কাজটা করতে যাচ্ছি এই কাজের মধ্যে কি কোনো রকম সমস্যা ঘটতে পারে। যদি সমস্যা ঘটে তাহলে কিছু একটা ওয়ার্নিং দাও, অথবা সমস্যাটাকে অন্যদিকে ডাইভার্ট করে দাও। আর যদি সমস্যা না ঘটে তাহলে সুন্দরভাবে প্রিন্ট করে দাও। এখন খেয়াল করে দেখুন, এই ট্রাই ক্যাচ ক্লাসের মধ্যে আমরা একটা পাবলিক ইন্টিজার রেজাল্ট নামে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেছি এবং ডিভাইড নামে একটা ভয়েড টাইপের একটা মেথড ডিক্লেয়ার করেছি। সেখানে দুটো ইন্টিজার প্যারামিটার থাকে এক্স এবং ওয়াই, এবং রেজাল্টের ভ্যালু হবে এবং এক্স ভাগ ওয়াই, এবং সেটাকে আমরা রেজাল্টে প্রিন্ট করব। এখন সাপোজ আমি যদি 10 আর 0 দিয়ে সেন্ড করি তাহলে ব্যাপারটা হবে 10 ভাগ 0। 10 ভাগ 0 দিলে আমাদের যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে যে আমাদেরকে ডিভাইড বাই 0 এক্সেপশন থাকে, অর্থাৎ 10কে তো আর 0 দিয়ে ভাগ করা যায় না, এই যে সিস্টেম ডট ডিভাইড বাই 0 এক্সেপশন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সামহাও চেক করে দিতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারতাম পুরনো উপায়ে, যে ইফ দিয়ে চেক করতে পারতাম, ইফ দিস ইকুয়াল 0 দেন ডট হ্যাপেনিং এলস দিস হ্যাপেনিং। সেই কাজটা না করে আমরা আরো স্মার্টার উপায়ে করতে পারি, এবং এই স্মার্টার উপায়ে যদি করি তাহলে আমাদের আর কোনো ধরনের ইরোর বা প্রোগ্রাম হঠাৎ করে ধুম করে বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করি। ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলে যে কাজটা ঘটে সেটা হচ্ছে যে ট্রাই ব্লকের মধ্যে আমরা আমাদের যে মেথডটা এক্সিকিউট হওয়ার কথা, যে ফাংশনটা এক্সিকিউট হওয়ার কথা সেটা আমরা দিই, এবং ক্যাশের মধ্যে আমরা যে কাজটা করি আমরা এক্সেপশন, যদি কোনো রকম এক্সেপশন ঘটে সেটাকে ক্যাশ করি। তো এখানে জাস্ট এক্সেপশন ক্লাসটা ডিক্লেয়ার করা আছে, এখানে ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এক্সেপশন ই, এবং যে কাজটা করতে হবে যে কনসোল লাইন আমরা ই নামে যে মেথডটা, যে অবজেক্টটা ছিল ই, সেটার মধ্যে যদি কোনো এক্সেপশন মেসেজ থাকে সেই মেসেজটা প্রিন্ট করে দিই। আমরা যদি এখন রান করি তাহলে কি ঘটে, তাহলে দেখতে পাবো যে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে কাজ হয়েছে এবং আমাদেরকে বলছে যে ইউ আর অ্যাটেম্পটিং টু ডিভাইড বাই 0, তো ডিভাইড বাই 0 ইট ইজ নট পসিবল, ইউ হ্যাভ টু ডু সামথিং এলস। এবং আমরা যদি এখানে 10-এর জায়গায় সাপোজ 2 সেন্ড করি তাহলে আমাদেরকে, যেহেতু কোনো সেশন ঘটার কথা না, শুধু আমরা ভ্যালু 5 প্রিন্ট করে দিচ্ছি। তো ট্রাই ক্যাচ ব্লকগুলো আমাদের ইউজ করা লাগবে। খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিই। সাপোজ আপনার এমন একটা অ্যাপ বানালেন যে অ্যাপটার একটা স্পেশাল ফাংশনালিটি ঘটার জন্য অবশ্যই আপনার লোকেশন ডিটেক্ট করা লাগবে। এখন আপনার ফোন যে কোনো কারণে, নেটওয়ার্কের কারণে আপনার লোকেশন ডিটেক্ট করতে পারে নাই। এখন লোকেশন কিন্তু ডিটেক্ট করা নাই, এই অবস্থা আপনি ওই স্পেশাল বিহেভিয়ারটাকে কল করলেন, স্পেশাল বাটনে ক্লিক করলেন। এখন ওই বাটন রান হওয়ার জন্য তো আপনার লোকেশন জানা লাগবে, কিন্তু লোকেশন ফিল্টার হয়ে আছে নাল। তখন যে ব্যাপারটা করবে, আপনার অ্যাপটা ক্রাশ করবে। ক্র্যাশ করলে সো ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, অ্যাপ যদি হ্যাং হয়ে যায় তাহলে এটা খুবই খারাপ একটা ব্যাপার, অ্যাপ তো কাজ করছে না, অ্যাপের মধ্যে গ্লিচ আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে ফেলে দিবেন। যদি চেক করে যদি না পায় তাহলে প্রিন্ট করে দিবে যে ইউর লোকেশন হ্যাজ নট বিন ডিটেক্টেড, আর যদি পায় তাহলে তো সুন্দরভাবে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কাজ হয়েছে। খুব সুন্দর একটা এক্সাম্পল। যাই হোক, এরপরে আমরা মুভ করি আমাদের লাস্ট টপিকে, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ক্লাস। সাপোজ এরকম একটা সিনারিও চিন্তা করি যে দুইজন ডেভেলপার একটা অ্যাপের জন্য কাজ করছে। এখন একটা ক্লাস লিখতে হবে, ক্লাসটা এত বেশি বড় যে দুইজন মিলে লিখতে পারছে, একজনে একা লিখতে পারছে না, তো দুইজন মিলে লিখতে হবে সাইমালটেনিয়াসলি। এখন দুইজন মিলে যদি লিখতে যান তাহলে ব্যাপারটা কি এরকম হবে যে আপনি প্রথম অর্ধেক লিখবেন, আপনার প্রথম অর্ধেক লেখা শেষ হওয়ার পর তারপর তিনি বাকি অর্ধেক লিখবেন। এরকম যদি হয় তো আপনাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ক্লাসটা শেয়ার করে লিখতে হবে। তো সেই ধরনের একটা ফিচার হিসাবে আছে, সেটা হচ্ছে পার্শিয়াল ক্লাস। এবং এটাও খুব একটা ভালো এক্সাম্পল ছিল না অ্যাকচুয়ালি। আমরা যখন একটু পরে গুই প্রোগ্রামিং এ যাব তখন আপনারা দেখবেন যে আমাদের ভিউ ডিফাইন করার জন্য একটা ক্লাস আছে, এবং আমাদের যে ভিউর পিছনে যে কন্ট্রোলার লজিকগুলো সেগুলোর জন্য একটা ক্লাস আছে। দুইটা ক্লাস সেম নামের, এবং দুইটা ক্লাস যখন কম্পাইল হয় তখন মার্জ হয়ে একটা ক্লাসে পরিণত হয়। তো ওই আইডিয়াটাই এই পার্শিয়াল ক্লাসের মধ্যে ইউজ করা হয়। দেখুন না, পাবলিক পার্শিয়াল ক্লাস এমই এবং পাবলিক পার্শিয়াল ক্লাস এমই দুইটা সেম ক্লাস, কিন্তু আমি আলাদা আলাদাভাবে ডিফাইন করেছি। এবং ডিফাইন করার পরে এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করেছি পাবলিক ভয়েড প্রিন্ট 1, সেখানে বলা হচ্ছে দিস লাইন ইজ প্রিন্টেড ফ্রম পার্শিয়াল ক্লাস 1। এবং আরেকটা মেথড ডিক্লেয়ার করেছে প্রিন্ট 2, এবং সেখানে বলা হচ্ছে দিস লাইন ইজ প্রিন্টেড ফ্রম পার্শিয়াল ক্লাস 2। তো
আমরা একটু ইমপ্লিমেন্টেশনে যাই, তারপরে হয়তো ভালোভাবে বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কি কাহিনীটা হচ্ছে। আপনারা দেখুন যে এমি ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছে এমি, এবং সেই এমি কে আমি যখন ডট প্রেস করি তখন দেখা যায় আমার স্কোপের মধ্যে প্রিন্ট ওয়ানও আছে, টুও আছে। তার মানে হচ্ছে কি, আমি আলাদা আলাদা ভাবে দুইটা ক্লাস ডিক্লেয়ার করেছি, কিন্তু ক্লাসের নাম লিখেছি সেম, আর বলার সময় বলছি এগুলো হচ্ছে পার্শিয়াল ক্লাস। অর্থাৎ এইখানে যে এই ব্লকটাতে আছে এমই ক্লাসের অর্ধেক, এবং এই ব্লকটাতে আছে এমই ক্লাসের অর্ধেক। তো আমি এখানে বলে দিচ্ছি খুব এক্সপ্লিসিটলি, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ক্লাস এক্সাম্পল। আলাদাভাবে দুইটা ক্লাস লিখলো, ক্লাসের সিগনেচার যেমন নাম, তারপরে পার্শিয়াল, এই সাইনগুলো দেখে সে বুঝে নেয় যে দুইটা ক্লাস আলাদাভাবে লেখা হলো, সেগুলো আসলে সেম ক্লাস। তো কম্পাইল যখন হয় প্রোগ্রামটা, তখন কম্পাইল হওয়ার সময় দুইটা ক্লাস আমাদের কম্পাইলারটা মার্জ করে দেয়। মার্জ করে দিলে সিম্পলি যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ফাইনালি এরকম একটা ক্লাস দেখতে পাই। এটাকে আমরা যদি ওমিট করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা এরকম একটা ক্লাস দেখতে পাই। তো যাই হোক, এরপর আমরা যখন প্রিন্ট করব, আমরা যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বলা হচ্ছে যে দিস লাইন ইজ রিপ্রিন্টেড ফ্রম পার্শিয়াল ক্লাস 1, অর্থাৎ প্রিন্ট 1 মেথডটা হচ্ছে যে এক নম্বর পার্শিয়াল ক্লাস, এবং দিস লাইন ইজ প্রিন্টেড ফ্রম পার্শিয়াল ক্লাস 2, তো দুই নম্বর ক্লাস থেকে। তো এটাই ছিল এক্সাম্পল। এখানে যেই টপিকগুলো দেখানো হয়েছে, আমি ঠিক শিওর না যে আমি কতটুকু সহজে অথবা কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি আর একটু কষ্ট করে স্লাইডের সাথে দেওয়া লিঙ্কগুলো একটু চেক করে দেখেন, তাহলে হয়তো ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। এবং খুব বেশি প্রেশার নেবেন না, জাস্ট মনের আনন্দে দেখুন।